আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ তোমরা কেবল না ফার্স্ট ইয়ারে উঠলা, এর মধ্যে আবার সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সো আমি ক্লিয়ার করব যে কেন আসলে এই জিনিসগুলো দরকার, বা তোমাদের পড়াশোনার সিকোয়েন্সটা কেমন হওয়া উচিত ছিল, এবং সিকোয়েন্সটা আসলে এক্স্যাক্টলি হয়ে গিয়েছে কেমন। হ্যাঁ, মানে আসলে কেন এই উল্টা সিকোয়েন্স গুলো হয়ে গেল, এখন উল্টা কি আমরা করেছি নাকি তোমাদের যে কারিকুলাম সেই কারিকুলামটাই উল্টা ভাবে তৈরি। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো আস্তে আস্তে সবাই জয়েন দিয়ে ফেলো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমার গলাটা একটু বসা। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। তো আজকের ক্লাসে আমরা এমন এমন জিনিস শিখবো এবং এমন এমন তন্ত্রমন্ত্র শিখবো, যেটা দিয়ে মানে ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হবে। আমি আমার ক্লাসে পার্সোনালি নট অনলি একটা জিনিস এক্সপ্লেইন করব, আমরা এক একটা জিনিস ভালো মতো শিখবো, এবং যখন আমি কোনো এক্সপেরিমেন্টাল জিনিস দেখাবো, তোমরা সুন্দর মতো জিনিসটা স্ক্রিন রেকর্ড করবা এবং তোমাদের ফোল্ডারে রেখে দিবা, যাতে তোমরা এটা ইন ফিউচারেও দেখতে পারো ভালো মতো। বোঝা গেছে? সো ওকে, আহ আমার নাম পরিচয় আমি একটু দিয়ে ফেলি, তোমরা যেহেতু অনেকেই নতুন আছো। সো আমরা পড়বো হচ্ছে পরিবেশ রসায়ন। এখন পরিবেশ রসায়নের পরিবেশ পোর্শন দিয়ে আমরা শুরু করব না, অর্থাৎ বইয়ে যেরকম আছে আমরা বই ফলো করতেছি না আপাতত। হ্যাঁ, আমি পরে তোমাদেরকে বইয়ের সাথে সাথে মিলাই দিব সবকিছু। ওকে, সো আমার নাম সাব্বির হোসেন শিশির, বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 21 ব্যাচ। এবং তোমাদের যারা সিনিয়র ব্যাচ মানে এইচএসসি 26 ব্যাচ, তাদের কাছ থেকে আমার প্রাপ্ত নাম হচ্ছে তান্ত্রিক। হে, নাম তো শোনা হোগা। হ্যাঁ, তান্ত্রিক। সো আই গেস নাম তোমরা শুনছো, তান্ত্রিক। সো এন্ড আই এম দ্য তান্ত্রিক। এবং আজকের ক্লাসে তন্ত্র মন্ত্র সবকিছু দিয়ে আমরা কেমিস্ট্রি পড়ার চেষ্টা করব সুন্দর মতো। হ্যাঁ, ওকে। সো দেখো, তোমরা শুরু করেছিল হচ্ছে গুণগত রসায়ন দিয়ে। এখন গুণগত রসায়নের একটা পোর্শন আছে দ্রাব্যতা। এখন অনেকের কথা হচ্ছে, ভাই দ্রাব্যতা কেন পড়ানো হয়নি, দ্রাব্যতা কেন পড়ানো হয়নি। দ্রাব্যতা পড়াতে গেলে একটা কনসেপ্ট লাগে, ঘনমাত্রার কনসেপ্ট, লঘুকরণ সূত্রের কনসেপ্ট, আয়নের কনসেপ্ট। যে জিনিসগুলো লাগে হচ্ছে আমাদের আহ কোথায় বলতো, যে জিনিসগুলো আমাদের গুণগত রসায়নের কনসেপ্ট গুলো পরিমাণগত রসায়ন যেটা আছে হচ্ছে সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টারে। সো আমি যদি সিকুয়ালি বলি, তোমাদের চ্যাপ্টার শুরু হওয়া উচিত সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন দিয়ে, বাট যেটা শুরু করি আমরা তোমাদের খাতিরেই, কলেজগুলোর খাতিরে, কি দিয়ে, গুণগত রসায়ন দিয়ে। সো আমরা গুণগত রসায়নের যতটুকু তোমাদের জন্য দেওয়া পসিবল ততটুকু দিয়েছি, এবং আমরা চলে এসেছি পরিবেশ রসায়নে, কারণ এটার ধারণাটাও তোমাদের একটু জরুরি। এবং কিছু কিছু কলেজে প্যারালালি গুণগত রসায়নের অর্ধেক থাকে, আবার একই সাথে পরিবেশ রসায়নও থাকে। সো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নাই। কলেজের সিলেবাস কমপ্লিট হইলো কিনা, হ্যাঁ, এটা তোমরা টেনশনই করবে না, আমরা করে দিব কমপ্লিট, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। সবাই কি রেডি? সবাই কি রেডি? একবার সবাই জোরে আওয়াজ দাও, রেডি কিনা। মাঝে মধ্যে একটু চা খাওয়া লাগে, তাছাড়া তন্ত্র মন্ত্র গুলো থাকে না। হ্যাঁ, আমার ক্লাসে রেডি থাকতে হবে কি নিয়ে? খাতা, কয়েক রকমের কালার পেন, স্কেল নিয়ে বসতে পারো, একটা স্কেল নিয়ে বসতে পারো আজকের ক্লাসের জন্য, কারণ আজকের ক্লাসে অনেকগুলো গ্রাফ আঁকাবো আমরা। হ্যাঁ, ওকে, চলো শুরু করি আমরা। আজকে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে গ্যাসের চলক সমূহ, একক রূপান্তর। এটাতে আমি খুব একটা মাথা ব্যথা করি না, তোমাদের অনেক মাথা ব্যথা দেখলাম। স্যার সিজিএস একক বুঝি না, এসআই একক বুঝি না,
কত কি আমি দেখলাম, তোমাদের কমেন্ট আমি দেখি, তোমাদের পোস্ট গুলো আমি দেখি। সো তোমরা অনেক হাইপার হয়ে যাও, এই সিজিএস একক কি, এফপিএস কি, হ্যাঁ এসআই একক কি। ভাই এত কিচ্ছু লাগে না, তুমি জীবনটা অনেক সহজ, তোমরা খালি কঠিন বানাও, তোমরা খালি কঠিন বানাও, সহজ করবা, সহজ করে দিব, সহজ ভাবে আগাবা। ওকে, বয়েলের সূত্র, এই জিনিসটা আজকে আমরা একদম তুখোড় ভাবে শিখবো, এমন ভাবে শিখবো যেভাবে দুনিয়ার কেউ কখনো তোমাকে শেখাবে না, শিখায়নি, শুধুমাত্র এইটা তান্ত্রিকের কাছ থেকে পসিবল। ওকে, তো চলো আমরা শুরু করি। শোনো, চাপ রূপান্তর এটা নিয়ে আমি কথা বলবো না। প্রথমে হচ্ছে ধরো একটা সিলিন্ডার আছে, মনোযোগ দিবা এবং সুন্দর করে আঁকাবা এবং বোঝার চেষ্টা করবা, কারণ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে যখন তোমরা এক্সাম দিবা তখনও দেখবা এখান থেকে 2টা সিকিউ আসে, অ্যাডমিশনে বুয়েট এক্সামেও বেশ ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেন এখানে আসে। ঠিক আছে, ওকে চলো লেটস গো। আয় হায় আয় হায় আয় হায় হায়, চিনভূত ঘোরাঘুরি করতেছে আশেপাশে। ওকে, সো দিস ইজ আ সিলিন্ডার। এটা একটা কি? এটা একটা সিলিন্ডার। এটা একটা সিলিন্ডার। ওকে, এই সিলিন্ডারের মধ্যে কি আছে? গ্যাস আছে। মনে করো যে এই সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে, সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে। এখন বলো দেখি, এই হাইড্রোজেন গ্যাসটা সিলিন্ডারের মধ্যে আছে, এর কি কি জিনিস তুমি পরিমাপ করতে পারো? এর কি কি জিনিস তুমি পরিমাপ করতে পারো এটুকু বলো। হ্যাঁ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস যতটুকু পারবা সব নোট করবা। আবারও বলে দিচ্ছি, আমি যা লিখবো তা তো নোট করতেই হবে, আমি মুখে যা বলবো সব নোট করার চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়। ওকে, সো আমি এক একজনের এক এক কথা লিখছি। আয়তন, মোলারিটি, টেম্পারেচার, ভর, চাপ, এক্স্যাক্টলি। তার মানে এই হাইড্রোজেন গ্যাসের এটার উপরে যখন আছে তাহলে এর একটা টেম্পারেচার আছে, এর একটা টেম্পারেচার আছে, এর আছে প্রেসার, এর আছে ভলিউম বা আয়তন। ভলিউম মানে হচ্ছে আয়তন, ভলিউম মানে কি? আয়তন। এর আছে, বলো আবারও, এর আছে মাস, তাই না? এর আছে মাস, এর আছে মোল, মোল। তার মানে এই জিনিসগুলো এইখানে বিরাজমান আছে। তো এটা টেম্পারেচারকে আমরা প্রকাশ করব হচ্ছে টি দিয়ে, প্রেসারকে আমরা প্রকাশ করব হচ্ছে পি দিয়ে, আয়তনকে আমরা প্রকাশ করব ভি দিয়ে, মাসকে আমরা প্রকাশ করব হচ্ছে এম অথবা ডাব্লিউ দিয়ে, মোলকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দিয়ে। তাহলে এতগুলো চলক তুমি করতে পারো। ভাইয়া মাথায় তেল দিয়েন, মাথায় তেল দিয়ে কি করব বুঝলাম না। ঘনত্ব থাকে, ঘনত্ব, ডেনসিটি থাকে, ঠিক আছে, ভালো বলেছ, ডেনসিটি থাকতে পারে, এই গ্যাসের ঘনত্ব, ডেনসিটি, ঠিক আছে, ডেনসিটিকে আমরা রো দিয়ে মেজার করি, রো, রো ডেনসিটি থাকতে পারে। মাস মানে হচ্ছে ভর, মাস মানে হচ্ছে ভর, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ভলিউম মানে হচ্ছে আয়তন, আয়তন। ওকে, ক্লিয়ার? মোল এম না, মোল হচ্ছে এন, ছোট হাতের এন। বুঝা গেছে? নাম্বার অফ অ্যাটম থাকতে পারে, অণু সংখ্যা থাকতে পারে, পরমাণু সংখ্যা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এখন দেখো, আমরা মেনলি ডিসকাস করি হচ্ছে কিছু জিনিস নিয়ে, আমরা মেনলি আলোচনা করি তাপমাত্রা নিয়ে, আমরা মেনলি আলোচনা করি চাপ নিয়ে, আমরা মেনলি আলোচনা করি আয়তন নিয়ে। বোঝা গেল? আমরা এই জিনিসগুলো নিয়েই মেনলি আলোচনা করি, চাপ, তাপমাত্রা, আয়তন। তাহলে আমরা আলোচনা করি কি নিয়ে? পিভিটি। আমরা আলোচনা করি কি নিয়ে? পিভিটি। আমার নাম কি? আমার নাম হচ্ছে তান্ত্রিক। ওকে, তাহলে
উই উইল ডিসকাস, বলো আমরা কি ডিসকাস করব? PVT, প্রেসার, ভলিউম and টেম্পারেচার। প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার, পিভিটি, 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 এগুলা চলে আসবে অটোমেটিক। এগুলা তোমরা আগে পড়ে আসছো, মল তোমরা পড়ে আসছো। ওকে, এবং এইগুলো আরেকটার সাথে একটা নরমালি সম্পর্কিত হয়ে যাবে, নরমালি সম্পর্কিত হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই। ওকে, ডান। ওকে, এবার শোনো, এবার দেখো তো ভাইয়া এগুলোর এক একটার এক এক একক আছে কিনা। একক আছে? তাপমাত্রার কি কি একক আছে বলো দেখি? তাপমাত্রার একক কি কি? এককের হিন্দি কি? এককের হিন্দি হচ্ছে ইউনিট, তাই না? তো তাপমাত্রার কি কি ইউনিট আছে বলো দেখি? ভাই বই কিনি নাই, কিভাবে পড়বো? আমি কি জন্য আছি? তান্ত্রিক কি জন্য আছে? আমি তো পড়াই দিচ্ছি এগুলো, আমি যা যা পড়াচ্ছি তাই তাই পড়ো। ওকে, কেএফসি, আরে সাবাস, সেরা। তো টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেএফসি, কেএফসি, তাই না? একটা হচ্ছে কি কেলভিন, ফারেনহাইট, এটার বানানটা খুব কঠিন এই জন্য আমি লিখলাম না। আর এটা কি সেলসিয়াস, সেলসিয়াস। তাহলে কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস। নট অনলি দিস, আরো অনেক তাপমাত্রার ইউনিট হতে পারে, আরো অনেক স্কেল হতে পারে দুনিয়াতে, বাট আমরা পড়ি এ তিনটাই। ওকে ভাই, বাংলায় লিখলে ভালো হতো। এই বাবা এগুলা বইলো না, এগুলা বইলো না, বড় হও, বড় হও, বড় হয়েছো না, বড় হও। মানে আমি তোমাকে সেলসিয়াসটা বাংলায় লিখে দিব, এটা খুবই মানে খুবই অড দেখাবে। বা আমি ভরটা তো লিখে দিছি, টেম্পারেচার, তাপমাত্রা, এটা এটা না বুঝার কিছু নাই। ঠিক আছে, বড় হইতে হবে বাবা, বড় হইছো না এখন, আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, আচ্ছা চলো। আরো স্কেল আছে, হ্যাঁ, র্যাঙ্কিং না, র্যাঙ্কিং না, র্যানকিন, র্যানকিন, ঠিক আছে, র্যানকিন স্কেল আছে। তো এরকম আরো অনেক স্কেল আছে, বাট আমরা আসলে এটা দিয়ে কাজ করব না। ভার্সিটি লেভেলে গেলে হয়তো বা এগুলো কাজে লাগতে পারে, বাট এখন তোমাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে না। ওকে, বোঝা গেছে? এবার আসো, তাহলে তাপমাত্রার ইউনিট এটা, এবং তোমরা একটা ফর্মুলা জানোই যে কেলভিন থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াস কিভাবে রূপান্তর করতে হয় দেখিয়ে দিব, কোনো টেনশন নাই। আচ্ছা, আয়তনের একক কি কি বলো দেখি বাবা, ভাই ও বোনেরা, আয়তনের একক কি কি? আয়তনের একক কি কি? একক, যেটাকে বাংলায় লিখলে হয় ইউনিট। আয়তন হচ্ছে সেটা কিউব, যে কোনো কিছুর কিউব হবে, যে কোনো কিছুর কিউব, মানে অন ডাইমেনশনালের যে কোনো কিউব। এক ডাইমেনশনাল লেন্থ, লেন্থ এক মানে দূরত্বের একক কি কি হতে পারে? দূরত্বের একক হতে পারে দূরত্বের একক কি হতে পারে? মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিলিমিটার। তো দূরত্বের যে কোনো এককের কিউব করলে হয়ে যায় আয়তন, যে কোনো একক, দূরত্বের যে কোনো এককের কিউব করলেই হয়ে যায় আয়তনের একক। যেমন দূরত্বের একক মিটার, তাহলে আয়তনের একক হবে মিটার কিউব। দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার, তাহলে একক হতে পারে সেন্টিমিটার কিউব। বোঝো নাই ব্যাপারটা? বোঝো নাই? দূরত্বের একক হতে পারে কি? ঠিক আছে, দূরত্ব, বা এটা এটা তো গেল দূরত্বর দিক দিয়ে। এবার আসো হচ্ছে লিটারের ক্ষেত্রে, ওইগুলোর যদি লিটার হয় বা অন্য কিছু হয়, মানে আয়তন তো দুই রকমের হতে পারে, একটা হচ্ছে দৈর্ঘ্যের দিক দিয়ে আয়তন, আর একটা হতে পারে পরিমাপের দিক দিয়ে আয়তন। তাহলে লিটার যদি হয়, লিটার, ঠিক আছে, লিটার, লিটার একটা আয়তন, লিটার, লিটারের উপরে আবার কিউব বসাই দিও না, এল কিউব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে লিটার একটা আয়তন, যেটাকে এল দিয়ে লেখা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে মিলিলিটার, মিলি লিটার, যেটা হচ্ছে এমএল, ঠিক আছে? তাহলে এগুলো, ওকে।
ওকে, তাহলে এগুলো হতে পারে হচ্ছে তোমার আয়তনের একক। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট চাপের একক। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চাপের একক। চাপের একক কি কি বলো? চাপের একক কি কি? এগুলো দিয়ে ম্যাথ করব আর অনেক কিছু করব। চাপ তো তোমরা সবাই বোঝো। কোন একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়, তাই না? একটা এটার এরিয়া যদি হয় এ, এর উপরে লম্বভাবে একটা বল প্রয়োগ করা হয়েছে এফ, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, তাই না? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, লম্বভাবে প্রযুক্ত বল, তাই না? তোমরা ভেক্টরও পড়া শুরু করছো অলরেডি। যাই হোক যাই হোক, এটা নিয়ে কথা না বলি। তাহলে বলের একক হচ্ছে নিউটন, ঘন এই এরিয়ার একক হচ্ছে মানে কি এরিয়া কি বলো? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, এটাকেই বলা হচ্ছে প্যাসকেল। তাহলে এটার ইউনিট কি কি হবে? প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার, আরো একক হতে পারে এটিএম, এটিএম, ঠিক আছে? তারপরে হতে পারে মিলিমিটার মার্কারি। কি হতে পারে ভাই? মিলিমিটার মার্কারি। বুঝছো? আমি বুঝাই দিব, সবই বুঝাই দিব, আগে লিখে রাখো, আগে লিখে রাখো, সব বুঝাই দেওয়া হবে। ওকে, সব বুঝাই দেওয়া হবে। তারপরে হতে পারে বার, তারপরে হতে পারে টর, ঠিক আছে? তো এতগুলো আমাদের লাগে না, আমরা সব সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা প্যাসকেল আর নিউটন, এটা তো একই, আমরা এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি, ঠিক আছে? এইটা, 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 ঠিক আছে? একক নিয়ে কখনোই মানে বেশি বাড়াবাড়ি করবা না, কখনোই না, নেভার। মানে এই জিনিসগুলোকে সবসময় সিম্পল ভাবে নিবা, খুবই 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 সিম্পল ভাবে নিবা এগুলোকে সবসময়। ওকে, তাহলে এই স্লাইডটা শেষ। এখন আমরা যেটা করব, যে ছোট 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 কিছু ইয়া নিব। বসে এটিপি হবে না, ও বায়োলজি থেকে বের হইতে পারে নাই, ও বায়োলজির এটিপিতে আছে এখনো, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি ওইখানে আছে। বাবারে, এটা এটিপি না, ওটা তো এটিপি, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তান্ত্রিক কিন্তু বায়োলজিও পারে, ঠিক আছে? বেশ ভালো বায়োলজি পারি আমি, ঠিক আছে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট পড়ছো না? অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপি পড়ছো কিনা? এটিপি পড়ছো? আরে, সব পড়ছো তোমরা? এটিপি পড়ে ফেলছো? এটিপি সংকেত জানো? একজন বলছে আই লাভ বায়োলজি, এই বল এটিপির সংকেত কি? এটিপির সংকেত কি? না পারলে মাইর দিব। এটিপির সংকেত কি? হুম, গায়া, গায়া, গায়া। মাথাটা একটু ঘুরাই দেই, হ্যাঁ। এই দেখ বলো। এটা হচ্ছে এটিপি, বোঝা যায়? এটা হচ্ছে এটিপি, 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 অ্যাডেনোসিন ট্রাইফসফেট।
খুব ভালো লাগে বায়োলজি না? কিধার গয়া? ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা যাই হোক, এটা আমাদের পার্ট না। এটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে অ্যাডিনোসিন, এটা এই যে এটা রাইবোজ, এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে অ্যাডেনিন, এটা আর এটা মিলে হচ্ছে অ্যাডিনোসিন ফসফেট 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 ট্রাইফসফেট, ঠিক আছে। যাই হোক, আমাদের জিনিস হচ্ছে এটা। তাহলে আমরা প্রেসার, ভলিউম, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ওকে। আমরা এখন এগুলোর একক নিয়ে দেখব। আমরা এখন এগুলোর একক নিয়ে দেখব, ঠিক আছে। আগের স্লাইডটা দিব, এটা ওই কি, এটা ছবি তুলবা? না না, স্ক্রিনশট তুলো, ঠিক আছে। স্ক্রিনশট নাও নাও, ওকে। যাই হোক, পরেরটাই যাই আমরা, হ্যাঁ। আমরা মাঝে মধ্যে একটু হাসি তামাশা করবো, ঠিক আছে। কালকে কে জানি বলতেছিল আমি নাকি মজা করি না, আসলে কালকে একটা আমার ক্লাস ছিল না, তো দ্যাটস ওয়াই আসলে খুব একটা মজা করা হয় না। চাপের রূপান্তর, চাপের রূপান্তর। সো দেখো, চাপের রূপান্তর ভাই কেমনে বুঝবো? মুখস্থ করবা, আমি আবারও বলি, মুখস্থ করবা, ঠিক আছে। ঠিক আছে, মুখস্থ করবা, মুখস্থ 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 মুখস্থ, ওকে। আচ্ছা চলো, প্রথমে আসি আমরা এক এটিএম বলতে কি বোঝাই। এক এটিএম বলতে কি বোঝায়? এক এটিএম বলতে বোঝায় এই যে আশেপাশে আমি এখন আমার এই গায়ের উপরে যে প্রেসারটা লাগছে, তোমার তোমার শরীরের উপরে যে প্রেসারটা তুমি ফিল করছো, বোঝো? মানে জিনিসগুলো বোঝার চেষ্টা করো যে হোয়াট ইজ অন এটিএম। এক এটিএম প্রেসার বলতে বোঝায় এক অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক মানে বায়ুমণ্ডলীয় চাপ। এটিএম মানে কি? এটিএম মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক ফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার কি জিনিস? অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ, দিস ইজ অন এটিএম বা অ্যাটমসফেরিক প্রেসার। তার মানে নর্মাল অবস্থায় আমাদের যে গায়ে চাপ লাগছে, এখন এখানে যে চাপ লাগছে, এখানে যে চাপ লাগছে, এইখানে যে চাপ লাগছে, উপরে যে চাপ লাগছে, দ্যাট ইজ অন অ্যাটমসফেরিক প্রেসার। এক বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ। এখন কথা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপটা কি জিনিস? এক বায়ুমণ্ডলীয় চাপটা কি জিনিস? এক বায়ুমণ্ডলীয় চাপটাকে এইভাবে দেখা হয়েছে, ৭৬ সেন্টিমিটার মার্কারি। খুবই ইম্পর্টেন্ট, বেসিক বেসিক ওয়াইজ আসো, প্লিজ 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 প্লিজ। মাথা ঠান্ডা, খাতা কলমে হাত চলবে, পাশে ক্যালকুলেটর থাকবে, ওকে, পাশে ক্যালকুলেটর থাকবে, রেডি। এইটা থেকে সবকিছু হবে দুনিয়াতে, শুধু এটা মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখবো না, তাও আমার হবে, ওকে। ৭৬ সেন্টিমিটার মার্কারি মানে হচ্ছে, মার্কারি চেনো তো? মার্কারি পারদ, পারদ, মার্কারি যে পারদ, এটা তো চেনো, ওই যে থার্মোমিটারের মধ্যে থাকে, হ্যাঁ, থার্মোমিটারের মধ্যে থাকে পারদ। এটা বোঝাচ্ছে যে তুমি যদি ৭৬ সেন্টিমিটার একটা পারদের স্তম্ভ বানাও, তাহলে ৭৬ সেন্টিমিটার পারদের স্তম্ভে যে চাপটা ফিল করবা, সেটা হচ্ছে পারদের, সেটাই হচ্ছে এক অ্যাটমসফেরিক চাপ। মনে করো এটা একটা পুকুর, এটা একটা পুকুর, তো এই পুকুরে পানি আছে, এই পুকুরে পানি আছে, খেয়াল করো প্লিজ। এখানে মনে করো একটা বল আছে, এইখানে একটা বল আছে, এটা হচ্ছে ১ নাম্বার পজিশন, এটা হচ্ছে ২ নাম্বার পজিশন। কোন পজিশনে চাপের পরিমাণ বেশি? কোন পজিশনে চাপের পরিমাণ বেশি? এইচ জি কেন ভাইয়া? আপাতত আমি বলছি তাই আগে মানো ভাই, অনেক কিছু হতে পারে, এইচ জির বদলে তুমি যে কোনো কিছু নিতে পারো, চিল। তার মানে ২ নাম্বার পজিশনে চাপটা বেশি, তাই না? তো তুমি পানির যত নিচে যাবা বা যে কোনো পদার্থের যত তুমি নিচে যাবা, চাপ বাড়ে, তাই না? আমরা জানি চাপ সমানুপাতিক হচ্ছে এইচ। চাপ হচ্ছে কিসের সমানুপাতিক ভাইয়া? চাপ হচ্ছে উচ্চতা বা ডেপথ, গভীরতার সমানুপাতিক। চাপ হচ্ছে গভীরতার সমানুপাতিক। পড়ছো এটা? পি ইকুয়াল
এইচ রো জি। রো কি? রো হচ্ছে ঘনত্ব, এই রোটা কি? ঘনত্ব। পড়ছো এটা? পি ইকুয়াল এইচ রো জি। শোনো, পড়ছো? ওকে, আচ্ছা এখন মনে করো তুমি কি না একটা জিনিস নিলা, এখানে পারদ নিলা 76 সেন্টিমিটার। কি নিয়েছো? পারদ, মার্কারি। এখানে আছে মার্কারি। তো মার্কারির উচ্চতা কত বলো তো? এখানে কতটুকু উচ্চতা নিয়েছো? এইচ কতটুকু? 76 সেন্টিমিটার, মানে এইচ এর মান কত হবে? 0.76 মিটার। তাই না? হ্যাঁ। ওকে, এরপরে এরপরে বলো। একজন বলছে পি ইকুয়াল টু এ এইচ রো জি। একদম একদম এমনে দিব, ফিজিক্স পড়ে আবার যা পাগল। ওকে, রো ইকুয়াল টু প্লবতা হবে না? না, রো ইকুয়াল টু প্লবতা না, প্লবতা হচ্ছে একটা বল বাবা, বল। আমি কেমিস্ট্রি টিচার, আমি কেন এগুলা বলবো? হেই, বলো। ওকে, এবার খেয়াল করো এদিকে, খেয়াল করো। এইচ হচ্ছে 76 সেন্টিমিটার। ওকে, এবার বলো রো কত, ঘনত্ব কত, পারদের ঘনত্ব কত বলো? পারদের ঘনত্ব কত? বলো। 13,600 কেজি পার মিটার কিউব। 13,600 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে জি এর মান তো তোমরা জানোই যে জি হচ্ছে 9.8। তাহলে বলো তো চাপ কত হবে? চাপ হবে তাহলে কত? এইচ কত হবে? 0.76। মানে এইখানে চাপ কত হবে? পারদ 76 সেন্টিমিটার, পারদ কতটুকু চাপ দিবে? 76 সেন্টিমিটার, মানে 0.76 মিটার। রো হচ্ছে এত, জি হচ্ছে এত। তাহলে 76 সেন্টিমিটার পারদ চাপ দিবে হচ্ছে এইচ রো জি। তাহলে এইচ এর মান বসিয়ে ফেললাম, ঘনত্ব বসিয়ে ফেললাম 13,600, জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটা করলে কত আসে? চলো করে ফেলি। ঘনত্ব মুখস্থ রাখা উচিত, কিছু কিছু ঘনত্ব মুখস্থ রাখা উচিত, বাট লাগবে না, তোমার এটা মুখস্থ রাখা লাগবে না। এটা আসে হচ্ছে 101,292.8। এটা হচ্ছে কি প্যাসকেল ইউনিটে, এটা হচ্ছে প্যাসকেল। তার মানে দেখো ভাই, 76 সেন্টিমিটার পারদ, হ্যাঁ, কতটুকু চাপ দিচ্ছে? এত প্যাসকেল। 76 সেন্টিমিটার পারদের চাপ হচ্ছে এত প্যাসকেল। তো এটাকে একটা রাউন্ড ফিগারে লেখা হয়, মানে জি এর ভ্যালুটা তো এক এক জায়গায় এক এক রকম হয়, তাই না? কোথাও 9.8, কোথাও 9.78, কোথাও এত, কোথাও এত। তো পি এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়া হয় 101,325 প্যাসকেল। ওকে, 101,325 প্যাসকেল, এইটা আমরা মনে রাখবো। 101,325 প্যাসকেল। 13,600 কই পাইলেন? আসমান থেকে নিয়ে নিয়ে আসলাম। 13,600। পানির ঘনত্ব যেমন 1000, পারদের ঘনত্ব 13,600। ওকে, এবার আসো, এটা তো প্যাসকেল, তাহলে কিলো প্যাসকেল করতে গেলে কি হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটাকে যদি আমি কিলো প্যাসকেল করি তাহলে কত দিয়ে ভাগ দিব? 1000 দিয়ে ভাগ দিলে কত হবে? 101,325 কিলো প্যাসকেল।
101.325 কিলো প্যাসকেল। আরে ভাই একজন বলতেছে আগে স্লাইডে মিলিমিটার মার্কারে লিখলেন কেন? ভাই সেন্টিমিটার থেকে মিলিমিটার কি যাওয়া যায় না? লিখো না, আমি যেটা পড়াচ্ছি সেটা পড়ো, আমি বলে দিব, সবই বলে দিব। সিজিএস এসআই এগুলা কথা বলবা না, ঠিক আছে? এগুলা কোনো কথাই বলবা না, ঠিক আছে? তুমি খালি দেখবা যে তুমি পারতেছো কিনা, ঠিক আছে? তোমার মাথায় কে জানো সিজিএস এসআই ক্যারা ঢুকাইছে আমি জানি না এই সময়টাই, মানে এত কিছু লাগে না, এত কিছু মাথায় ঢুকাবা না। সিজিএস মানে সেন্টিমিটারের দিকে নিয়ে যাইতে হয়, তাই তো? আমি সব শিখাই দিব, কোনো টেনশন নাই। তাহলে দেখো এত প্যাসকেল, এত প্যাসকেলকে আমরা আসলে এতটা না লিখে একটা রাউন্ড ফিগারে লিখি। 101.325 প্যাসকেল 1000 দিয়ে ভাগ দিলে 101.325 কিলো প্যাসকেল। তার মানে এক এটিএম মানে 76 সেন্টিমিটার মার্কারি যতটুকু চাপ দিচ্ছে। এই মার্কারি কতটুকু চাপ দিচ্ছে? এতটুকু। এটা মানে আবার এটা এতটুকু তোলা হয়েছে, এতটুকু তোলা হয়েছে। নেক্সট পেজে যাব। রাউন্ড ফিগারটা বুঝলা না? যেটা হচ্ছে যে ধরো তোমার কাছে আসে হচ্ছে 99, কোথাও পেলা 99, কোথাও আসছে 98। তো আমি এক কাজ করলাম, দূর আমি নিলাম না, আমি 99.95 নিয়ে ফেললাম। তো আসলে এটা না ধরে জি এর মানটা তো এক এক জায়গায় এক এক রকম, তো সবকিছু গড় করে এভারেজ করে 101.325টা নেওয়া হয়। ওকে ওকে ঠিক আছে ওকে। সো আমার যেটা লাগবে সেটা হচ্ছে এত কিছু তোমার লাগবে না, আমার যেটা লাগবে যে এক এটিএম প্রেসার যেটা, সেটাই হচ্ছে কি 76 সেন্টিমিটার মার্কারি। ভাই সেন্টিমিটারকে যদি তুমি মিটার করো তাহলে কত হবে? 0.76 মিটার মার্কারি। এটাকে যদি তুমি মিলিমিটার করো, মিলিমিটার করলে 10 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 76 সেন্টিমিটারকে মিলিমিটার করলে কত হয়? 760 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, মানে তোমরা আলাদা আলাদা করে মুখস্থ করার দরকার আছে? সেন্টিমিটার যদি 76 হয় তাহলে মিটার হবে কত? 100 দিয়ে ভাগ। সেন্টিমিটার যদি 76 হয় মিলিমিটার কত হবে? 10 দিয়ে গুণ, হয়ে গেল। ওকে আচ্ছা, এরপরে আসো। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম? 101.325 প্যাসকেল, ঠিক আছে? ইকুয়াল আমরা কত পেয়েছিলাম? 101.325 কিলো প্যাসকেল। সো এই জিনিসগুলো আমরা অলরেডি জেনে গেলাম। যাহাই অন এটিএম তাহাই 76 সেন্টিমিটার মার্কারি, তাহাই হচ্ছে 0.76 মিটার মার্কারি, তাহাই হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, সেটাই 101.325 প্যাসকেল, সেটাই হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। ওকে ক্লিয়ার? এখন জয়েন করেছি, কোনো প্রবলেম হবে না, করতে থাকো, ক্লাস করতে থাকো, প্যারা নাই। বলো ক্লিয়ার কিনা? এক্স্যাক্টলি। এখন তোমাকে আমি একটা কোশ্চিন দেই, বলো দেখি, বলো। 1000 মিলিমিটার মার্কারি সমান কত এটিএম সমান কত প্যাসকেল? এটা বলো। 1000 মিলিমিটার মার্কারি সমান কত এটিএম কত প্যাসকেল? ওকে ওকে। সো আমি কিছু সঠিক উত্তর পাচ্ছি, অনেকে দিচ্ছে, মেহেদি দিল, সজীব দিল, জুই দিল, নামগুলো খুব দ্রুত দ্রুত যাচ্ছে দেখতে পাচ্ছি না, বাট হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিচ্ছে। সো ভাইয়া খেয়াল রাখো, খেয়াল রাখো কিভাবে করছি দেখো। কি বলছে? তুমি জানো 760 মিলিমিটার মানে হচ্ছে 1 এটিএম, তাহলে তুমি লিখো 760 মিলিমিটার
মার্কারি মানে হচ্ছে 1 ATM। তাহলে 1 মিলিমিটার মার্কারি মানে কত? 1 মিলিমিটার মার্কারি মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 760 ATM, ঐকিক নিয়ম। তাহলে 1000 মিলিমিটার মার্কারি সমান কত? 1 ইন্টু 1000 ডিভাইডেড বাই 760 ATM, তাই না রে? তাহলে কত হয়? 1.32, অলমোস্ট 1.32 ATM, তাই না? তাহলে তো পেয়ে গেলাম উত্তর 1.32 ATM। আবার অন্যভাবে এখন চেয়েছি, প্যাসকেল চেয়েছে। এখন যদি এটিএম পেয়ে যাও, এটিএম থেকেও প্যাসকেল বের করতে পারো, আবার এখান থেকেও প্যাসকেল বের করতে পারো। কিভাবে করতে পারো দেখো, 760 মিলিমিটার মার্কারি সমান হচ্ছে কত? 101.325 প্যাসকেল। ওকে, তাহলে 1 মিলিমিটার মার্কারি সমান কত? 101.325 ডিভাইডেড বাই 760। আর যদি তুমি করো কি 1000 মিলিমিটার সমান 101.325 ইন্টু 1000 ডিভাইডেড বাই 760, কত আসে? অথবা 1.32 দিয়ে গুণ করে দিলেও হবে। কত আসে? এটা আসে হচ্ছে 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে কত? 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? পারা যাবে? যে কোনোটা দিলে পারা যাবে না? এখন এটা থেকে এটা বা ওইটা থেকে ওইটা পারা যাবে? পারা যাবে? সো চাপের এতটুকু একক জানলেই হবে। বার, টর এগুলো এত মাথা ঘামায় না, এখন আমি সময় মতো দেখাই দিব। ঠিক আছে, বার আর টর এই দুইটা আমি সময় মতো দেখাই দিব। ওকে বাচ্চাগণ, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। সো এই হচ্ছে আমাদের চাপের রূপান্তর। ওকে ওকে, এসএটিপি এসটিপি তে পরে আসি। আসছি, এখানে আসছি। তার আগে আমরা একটু আয়তনের রূপান্তরের দিকে যাইতে চাই। কই রে বাবা, আয়তন রূপান্তর কই? চলো এখানে লিখো আয়তন রূপান্তর। ভাই অনেক কিছু আছে ক্লাসে, ক্লাসের শেষে যারা যাবে তারা অনেক কিছু মিস করবে। ঠিক আছে, আয়তন রূপান্তর। শোনো, আয়তন জিনিসটা কি? আয়তনের একক হচ্ছে লিটার, এটা তোমরা সবাই জানো, তাই না? তো একটা জিনিস তো তোমরা সবাই, একটা জিনিস খালি মনে রাখবা, যে একটা যেটা মিলিলিটার সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব, যেটাই মিলিলিটার সেটাই হচ্ছে সেন্টিমিটার কিউব, এটা মনে রাখবা। ঠিক আছে, আর যাহাই লিটার তাহাই হচ্ছে ডেসিমিটার কিউব, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা তো মনে থাকবেই, যে যেটা মিলিলিটার সেটাই সেন্টিমিটার কিউব, যেটা হচ্ছে লিটার সেটাই হচ্ছে ডেসিমিটার কিউব, যেটা মিলিলিটার সেটাই সেন্টিমিটার কিউব, যেটা লিটার সেটাই ডেসিমিটার কিউব। ওকে ওকে ওকে। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস খুব ভালো করেই জানো, যে 1 লিটার সমান 1000 ml। এটা কে জানো না? এটা কে জানো না? সবাই জানো? সবাই জানো। এটা সমান আমি আবার কি লিখতে পারি? 1000 ml মানে 1000 সেন্টিমিটার কিউব। লেখা যায় না? কারণ যেটা ml সেটাই সেন্টিমিটার কিউব, জানো এটা? সিসি, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, হ্যাঁ, মানে কিউবিক সেন্টিমিটার। সিসি এটা মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে সেন্টিমিটার
কিউব বা এটাই হচ্ছে এমএল। এবার আমরা চাই মিটার কিউবে নিয়ে যেতে, যে 1 লিটারে কত মিটার কিউব, 1 লিটারে কত মিটার কিউব সেটা আমরা চাই। মেহেদী হাসান ভাইয়া, তুমি যদি এক কমেন্ট বারবার করো, ঠিক আছে, তাহলে আমার জন্য সমস্যা এবং তোমার যে ফ্রেন্ডরা এখানে পড়ছে তাদের জন্য সমস্যা, বুঝেছো? তো এক কমেন্ট কখনোই আমরা বারবার করব না, শুধু মেহেদী না, আমরা কেউই এক কমেন্ট বারবার করব না, ঠিক আছে? কারণ এখানে প্রায় 1400 স্টুডেন্ট লাইভে আছে। এখন একজনই যদি একটা কমেন্ট 100 বার করে, তো 14 জন যদি, মানে ভাবতেছো 1400 জন মিলে কি একটা অবস্থা হবে। আচ্ছা, সো কিভাবে করব আমি সহজ নিয়ম বলি। আচ্ছা, তোমরা জানো যেগুলো সেগুলো দিয়ে আমি তোমাদেরকে বোঝাই। হ্যাঁ, জানা জিনিস দিয়ে তোমরা বুঝবা সব সময়। তোমরা কেন জানি অজানা জিনিসের দিকে যাও। আসলে তোমরা যা জানো, তোমরা অনেক কিছু জানো, বাট তোমরা অজানা জিনিস আগে জাম্প করে অজানা জিনিসে যাইতে চাও, যেটা করবা না। তোমরা জানা জিনিস থেকে যাবা, ঠিক আছে? তোমরা জানা জিনিস একদম বারবার না করলে উত্তর পায় না। এই যে তোমরা মানে অনেকে বারবার করে বলে অনেকের উত্তর দেওয়াটা যায় না। এবং তোমাদেরকে আমি বলি কখন প্রশ্ন করবা, আমি তোমাদেরকে প্রশ্ন যখন বলবো যে বোঝা গিয়েছে, কোনো কোয়েশ্চেন থাকলে করো, তখন করবা, ওয়েট করবা, ঠিক আছে? কারণ কি, মানে ধরো একটা অফলাইন ব্যাচ চলে, তখন অফলাইন ব্যাচে স্যার মনে করো বোর্ডে লিখছে, তোমরা কি তখন সবাই একসাথে স্যার এটা কি, স্যার ওটা কি, স্যার ওটা কেন হলো, স্যার ওটা কেন হলো, স্যার দাড়ি কেন দিলেন, কমা কেন দিলেন, এটা কি একসাথে করো? না, এটা তো এভাবে করো না। স্যার অফলাইনে পড়াটা থামাই, যখন জিজ্ঞেস করে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তখন তোমরা কোয়েশ্চেনটা করো, তাই না? সো ওইভাবেই আমরা এই ক্লাসগুলো ম্যানেজ করবো ইনশাআল্লাহ। বোঝা গেছে? চলো বলো দেখি, 1 মিটারে কত সেন্টিমিটার? 1 মিটারে কত সেন্টিমিটার বলো? 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে বলো দেখি 1 সেন্টিমিটারে কত মিটার হয়? 1 সেন্টিমিটারে হবে 1 ডিভাইডেড বাই 100 মিটার। তার মানে এই 1 ডিভাইডেড বাই 100 এটাকে কত লেখা হয় জানো? 10 টু দি পাওয়ার -2 মিটার। এটাকে লেখা হয় 10 টু দি পাওয়ার -2। ওকে, তার মানে আমরা পেলাম 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার -2 মিটার। ওকে, এই জিনিসটা আমরা মনে রাখবো, এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে এটা যদি হয়, তাহলে বলতো 1 সেন্টিমিটার স্কোয়ার এটা কত হবে? এটা হবে 10 টু দি পাওয়ার, তাহলে 2 এখানে স্কোয়ার হয়েছে, তাহলে এইটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার। ওকে, -4। এবার বলো 1 সেন্টিমিটার কিউব সমান কত হবে? তাহলে তাহলে এই জিনিসটাকে কিউব করে দিতে হবে, তাহলে কিউব করলে পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়, তাহলে কিউব করলে এটা 3 দুগুণ 6 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। বোঝা গেল? তাহলে 1 সেন্টিমিটার 10 টু দি পাওয়ার -2 মিটার, 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটাকেও স্কোয়ার করে দাও, তাহলে 2 2 4, তাহলে -4, এটা কিউব হলে এটাও কিউব করে দাও, তাহলে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই তো মেহেদী হাসানও সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ ভাইয়া, এভাবে আমরা কোঅপারেট করব। হ্যাঁ, মানে আমরা আসলে এক জিনিস বারবার করব না, সবার ক্ষতি হয়। ওকে ওকে, আবির বলছে বাহ, এভাবে যে হয় তা জানতাম না, এভাবে সবকিছু করে ফেলা যায়, ঠিক আছে, সব করে ফেলা যায়। ওকে, তাহলে বলো 100 সেন্টিমিটার কিউব, তাহলে 100 সেন্টিমিটার কিউব মানে কত মিটার কিউব হবে? তাহলে 1 সেন্টিমিটার কিউব মানে এত মিটার কিউব, তাহলে 100 সেন্টিমিটার, সরি 1000 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1000 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। এই 1000 মানে কত? 1000 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তাহলে দেখো বেজ 1, তো বেজ 1 হইলে কত হয়? 3 আর -6, তাহলে কত হয়? -3 মিটার কিউব। ঠিক আছে, তার মানে আমরা যেটা পাচ্ছি যে 1 লিটার সমান 1000 ml সমান 1000 সেন্টিমিটার কিউব সমান 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। আর 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব। তাহলে এগুলা হচ্ছে আয়তনের জন্য। এই কয়টা আমরা পাবো হচ্ছে
আয়তনের জন্য। 1 ডেসিমিটার কিউব, যেটা ডেসিমিটার কিউব সেটাই হচ্ছে লিটার। 1 লিটার মানে 1000 মিলিলিটার, যেটাই মিলিলিটার সেটাই আবার সেন্টিমিটার কিউব। আর 1 সেন্টিমিটার কিউব মানে 10⁻⁻6 মিটার কিউব। তাহলে এটাকে 1000কে 10⁻⁻6 দিয়ে গুণ করলে আমরা 10⁻³ পাই। তাহলে এটা মানে 10⁻³ ঠিক আছে। এক্স্যাক্টলি, ছোটবেলার যে সূত্র কিলাইয়া হাকায়া ডাকাত, ওটা শিখলেই তো হয়। আর যদি মনে করো যে এটা বোঝো নাই তাহলে মুখস্থ করো, মুখস্থ। ক্লিয়ার? বলো। থার্ড লাইন, আচ্ছা 1000 সেন্টিমিটার কিউব, 1000, তাহলে এখন মিটার কিউবে যেতে গেলে 10⁻⁻6 গুণ হবে। এই 1000 মানে হচ্ছে 10⁻³ ঠিক আছে। এই 3 আর -6 এটা যোগ হলে -3 হয়। হ্যাঁ, ছোটবেলায় পড়ছো ক্লাস 6-এ a⁻m ইন্টু a⁻n সমান a⁻m প্লাস n। পড়েছো না ছোটবেলায়? পড়েছো বাবা, ওই ছোটবেলায়, ওই সেই ছোটবেলায়, ঠিক আছে না? হুম, ওকে, তাহলে আমাদের আয়তনও হয়ে গেল। এবার তাপমাত্রা, তাপমাত্রা তাপমাত্রা টেম্পারেচার, টেম্পারেচার কি বলতো? কনভার্সন, রূপান্তরের ইংরেজি কি? কনভার্সন, কনভার্সন অফ টেম্পারেচার। এই ফর্মুলা বলো, C/5 ইকুয়াল F মাইনাস 32/9 ইকুয়াল কি? K প্লাস, হ্যাঁ কত? এই কত রে? K মাইনাস 273/5 এটা না কি ছিল? কি ছিল? কি ছিল? এটা ছিল না? K মাইনাস 273/5 ঠিক আছে। এটা যা লিখেছি সেটা ঠিক আছে, বহুদিন লিখি না, ঠিক আছে। এটা লাগেও না, এটা লাগেও না, ঠিক আছে। আমরা খালি মনে রাখবো যে সেলসিয়াসের সাথে যদি তুমি 273 যোগ করো, ঠিক আছে, যে কোনো ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে পাওয়া যায় ডিগ্রি কেলভিন। ওকে, এটা মনে রাখবো শুধু। তো তোমাকে যদি বলা হয়, এটা তোমরা জানো, তোমাকে বলা হইলো 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? বলো দেখি কত কেলভিন। 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন ছিল? তাহলে 27-এর সাথে কি করব? 27-এর সাথে 273 যোগ করব। 27 প্লাস 273.15, এটা না করলেও হয়, 273 ডিরেক্ট দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এটা, তাহলে 300 কেলভিন। পারা যাবে বাবারা, পারা যাবে। আর নরমালি যে কোনো কিছু তোমরা এটা দিয়ে করে ফেলতে পারো। আচ্ছা একটা কথা, এটা কি তোমরা মানো? এটা কি তোমরা বোঝো? এটা কি বোঝো? এটা বোঝো? এটা একটা জিনিস, সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন, এটা বোঝো? ডেল ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু ডেল ডিগ্রি কেলভিন, এটা ইকুয়াল হয়। তার মানে হচ্ছে যে সেলসিয়াসের পার্থক্য, যখন তাপমাত্রার পার্থক্য বলে দিবে সেটা সেলসিয়াস না কেলভিন ডাজেন্ট ম্যাটার, কারণ সেলসিয়াসের 2টা তাপমাত্রার পার্থক্য আর কেলভিনের 2টা তাপমাত্রার পার্থক্য অলওয়েজ সেম হবে। হ্যাঁ, ধরো তোমাকে বলা হলো এটা যে T1 সমান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস আর T2 এটা হচ্ছে কত? 127 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে তোমাকে বলা হলো ডেল্টা টি বের করো। তো ডেল্টা টি মানে কত? T2 মাইনাস T1, ঠিক আছে। তাহলে ডেল্টা টি সেলসিয়াসে বের করছো এবার। তাহলে 127 মাইনাস 27 কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। এবার এক কাজ করো, কেলভিনে বের করো। এবার কেলভিনে বের করো দেখি।
তাহলে এটাকে যদি কেলভিনে নিয়ে আসো তাহলে টিয়ন সমান কত হবে বলো তো? টিয়ন হবে 300 কেলভিন। টি2 কত হবে? টি2 হবে কত? 400 কেলভিন। এটার সাথে 273 যোগ করলে তাহলে এবার বলো তো ডেল্টা টি কে কত হবে কেলভিন স্কেলে? তাহলে 400 মাইনাস 300 তাহলে হচ্ছে 100 কেলভিন। তার মানে তুমি যদি সেলসিয়াসেরও পার্থক্য বের করো তাও 100 আসছে, তুমি যদি কেলভিনেরও পার্থক্য বের করো তাও 100 আসছে। তার মানে দুইটা ডিফারেন্স সমান হয়। ঠিক আছে, ক্লিয়ার? মানে দুইটা তাপমাত্রা ডিফারেন্স যখন আমি চাইবো সেলসিয়াসও যা কেলভিনও তা একই জিনিস দিবে। এটা এসএসসি তে পড়ছো তোমরা। ক্লিয়ার? এই বাচ্চা লোক ক্লিয়ার? বলো দেখি। আবার আরেকটু না কি বললাম বুঝি নাই। বলছে আবার ভাবি আরেকটু। তো আমার তন্ত্রমন্ত্রের বিদ্যার বাইরে রে। আচ্ছা, মানে এটা হচ্ছে যে তোমার দুইটা তাপমাত্রা দেওয়া আছে, এই দুইটা তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে যত করবা কেলভিনে নিয়ে করলেও একই হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। এবার 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 মোল সংখ্যা। এগুলো আমরা বেসিক পড়ছি, এগুলো আমরা বেসিক পড়ছি, এগুলো কিচ্ছু পরীক্ষাতে আসবে না। কিন্তু এগুলো না পারলে তুমি কিচ্ছু পারবা না, কিচ্ছু পারবা না। এই দেখো তোমার বাবুর জুতা, ছোট বাবু বড় বাবু না, ঠিক আছে? তো তোমার ছোট বাবুর জুতা এটা, তো দুইটা জুতা কত? এক জোড়া, ঠিক আছে? ছোটবেলায় জুতা কিনতে গেছিলাম, মানে জুতা, মানে কোচিং এ যাইতাম তো, মিডিল ক্লাস ফ্যামিলি, বুঝছো? জুতা তো আর কিনা হয় না, নর্মাল স্যান্ডেল পরে যেতাম, স্যান্ডেল স্যান্ডেল। জুতা খুব একটা কিনা হয় না কখনো। জুতার দাম ধরো 700-800 টাকা, স্যান্ডেলও 100 টাকা হইলেই হয়ে যায়। কে জুতা পরবে? ও বাবা, 700 টাকা! 700 টাকায় 3 বেলার মানে 3 দিনের 4 দিনের খাবার হবে। তো গেছি গা, কোচিং এ গেছি, তো কোচিং এ যাই দেখি পোলাপান সব জুতা পরে আসতেছে, হাঁটলে আবার জুতার পিছে আবার লাইটও জ্বলে। আমি বলি কি রে বাবারি, কাম সারছে, কি জিনিস! হাঁটতেছে ও, জুতাও পরছে, আবার জুতার পিছে লাইটও জ্বলে, এরই চখাম জিনিস। এটা তো আমার লাগবে, ঠিক আছে? এই মাথার মধ্যে ঢুকছে, এই জুতা লাইটওয়ালা জুতা, এই ছাড়া আমার আর মাথা পড়ায় আর কিছু ঢুকতেছে না। আমার জুতা লাগবে, ঠিক আছে? খাই না খাই, জুতা লাগবে আমার। হ্যাঁ, কারণ বাসায় বললাম জুতা লাগবে। কি জুতা? আমি বললাম ওই যে হাঁটার সময় লাইট জ্বলে পিছনে, ঠিক আছে, এই জুতা আমার লাগবে। তো বলে ঠিক আছে, চল যাই, কিনবো, মানে চল যাই না, সাথে সাথে বলে নাই, বলছে কিনে দিব, সমস্যা নাই। তো মেলা দিন ঘ্যান 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 করার পরে একদিন বিকাল সন্ধ্যাবেলা বেরোইছি, আমি আব্বু আম্মু তিনজন বেরোইছি, ছোট ভাই ছিল, ছোট, বেশ ছোট, কোলে তখন। গেলাম দোকানে, আমি তখন ক্লাস 2 এ, মানে নিজেই ক্লাস 2 এ, ছোট, অনেক ছোট। গেলাম দোকানে, যায়ে বেশ সুন্দর একটা জুতা, মাই গড, নীল কালারের জুতা, ঠিক আছে, যেমন আমার চাইছি তেমন, একদম লাইটও আবার জ্বলে। ভাই আমি যে কি খুশি, এই জুতা পরে কালকে কোচিং এ যাব, সবাই আমার দিকে তাকায় থাকবে, ঠিক আছে, একদম। পরে মানে আমার দিকে না, আমার জুতার দিকে তাকায় থাকবে, তখন তো আসলে এত আমার দিকে তাকানোর বিষয় না, তখন আমার জুতার দিকে তাকানোটাই মেলা কিছু। তো জুতা কিনছি, হ্যাঁ, 2 জোড়া সুন্দর মতো কিনে বাসায় আসছি। বাসায় আসার পরে জুতাটা ভালো মতো পরলাম, পরার পরে দুইটা জুতা দুই পায়ে পরছি। পরার পরে কেন জানি মনে হইতেছে দুইটা দুই রকম লাগতেছে, মানে খুব কাছাকাছি, আর দুইটা দুই রকম। পরে ভালো করে দেখি, এরে তাই তো, দুইটা দুই রকম জুতা, মানে একটা নীল আর একটা সবুজের কাছাকাছি, মানে এত সূক্ষ্ম, ভালো মতো না দেখলে বুঝা যাইতেছে না। তো পরে তো মেজাজটা খারাপ, তোর এটা কি কথা হইলো, দুইটা দুই রকম। পরে আবার দোকানে গেলাম, দোকানে যা বলে হ্যাঁ তাই তো, দুইটা তো দুই রকম হয়ে গেছে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আপনি চেঞ্জ করে এই যে এটা দেন, যেটা নীলটা, ডার্ক ব্লু যেটা, সেটা আমাকে দেন। তো বলে ভাই এই জুতা তো আর নাই। তা আমি বললাম তাহলে ইয়াটা দেন, সবুজেরটা, আরেক জোড়া দেন। বলে ভাই এটাও তো নাই, মেবি কারোর সাথে আবার চেঞ্জ হয়ে গেছে, ওরা মনে হয় নিয়েছিল। তা আমি বলি তাহলে অন্য অন্য দেন। বলে অন্যও তো নাই। এই কি, ঠিক আছে, এই যে মনে করো
জীবনের প্রথম জুতা কেনার ইতিহাস ছিল আমার এরকম। ঠিক আছে? মানে ১ম এ মনের মধ্যে একটা লাড্ডু ফুটলো, ইস! পাই গেছি। আহা! ঠিক আছে? তারপরে আবার দুঃখের কাহিনী। সো মানে জীবনে এটা হয় লাইক তোমার সব হয়ে গেছে, সব ডান। তুমি খুব খুশি। লাইক ইউ ডিড ইট। তুমি করে ফেলছো। পায়ে গেছো তুমি। হঠাৎ করে মানে পেয়ে যাওয়ার পরেও যে হারানো যায়, এটা আসলে আমরা বুঝি না। সো এটা সবসময় মাথায় রাখবা যে আসলে কখনোই ওভার এক্সাইটেড হওয়া উচিত না যে, হ্যাঁ, আমি পেয়ে গিয়েছি। লাইক নাচানাচি শুরু। পেয়ে যাওয়ার পরেও যেকোনো জিনিস হারিয়ে যেতে পারে এবং সবথেকে দুনিয়ার বড় বাস্তবতা হচ্ছে যে মানে বেশিরভাগ জিনিস পাওয়ার পরেই হারাই। কারণ হারানো কথাটা কখন বলা হয়? হারানো কথাটা তখনই বলা হয় যখন কোনো কিছু পাওয়া যায়। তাই না? তোমার যেটা তোমার সেটা যদি চলে যায় সেটা হচ্ছে হারানো। আর যেটা তোমার জিনিসই না, তুমি যেটা পাওই নাই সেটা তো হারানোর কিছু নাই। তার মানে লাইফ অফ লেসন কি? যে জিনিসটা আমরা পাই সেটারই হারানোর ভয় থাকে এবং সেটাই হারাই। সো পেলে খুশি হওয়ার দরকার নাই। পেলে সতর্ক থাকতে হবে যাতে জিনিসটা হারিয়ে না যায়। বোঝা গেল? এবং সেটার জন্য অনেক কাজ করতে হবে। লাইক তোমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড পোলাপান আছে। স্কুলে অনেক টপ করে আসছো। সাডেনলি দেখা যায় রেজাল্ট ড্রপ করা শুরু করে এই ইন্টারমিডিয়েট ক্লাস 9, 10। সো ওই যে ওভার এক্সাইটমেন্ট ক্লাস 2 তে, 3 তে, 4 এ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া, এতটা ওভার এক্সাইটমেন্ট হওয়ার কিছু নাই। তুমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছে, আল্লাহ তোমাকে ভালো রেজাল্টের তৌফিক দিয়েছে, সেটা ধরে রাখতে হবে। বোঝা গেছে? সেটা ধরে রাখাটাই মেইন জিনিস। এনি টাইম হারায় যাইতে পারে, এনি টাইম। এই যে ২-২.৫ বছর সময়, এখন এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। ২-২.৫ বছরে কত কি ঘুরপাক খাবে, কে কোথায় যাবে, হ্যাঁ? আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে ইচ অ্যান্ড এভরি টাইম। ওকে? সো চলো আমরা এই মূল সংখ্যার এগুলা বাদ দেই। তো আসলে মূল সংখ্যা হচ্ছে একটা গণনার একক। যেমন ২ টা জুতা তুমি কিনলে বলো ১ জোড়া, ৪ টা কিনলে বলো ১ হালি, ১২ টা কিনলে বলো ১ ডজন। তেমনি এখানে বলা হয় ১ মোল। ১ মোল সমান হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23t। ঠিক আছে? মানে তোমাকে যদি বলা হয় ১ মোল সোডিয়াম তাহলে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23t সোডিয়াম, তাই না? তোমাকে যদি বলা হয় ১ মোল ম্যাগনেসিয়াম সেটা হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23t ম্যাগনেসিয়াম। বোঝা গেল? তার মানে মোল হচ্ছে পরমাণু গণনার একটা একক। মোল হচ্ছে পরমাণু গণনার একটা একক। দ্যাটস ইট। ওকে? আচ্ছা। এখন মোলের তোমরা সূত্র জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই না? ছোটবেলা থেকে পড়ে আসছো মানে ক্লাস 9 এর চ্যাপ্টার 6 এ ছিল কেমিস্ট্রিতে যে মোল সংখ্যা ইকুয়াল ছিল কি W ডিভাইডেড বাই M ইকুয়াল ছিল কি V ডিভাইডেড বাই 22.4 STP তে, তাই না? তারপরে কি ছিল V ডিভাইডেড বাই 24.789 এটা ছিল SATP তে, তাই না? ইকুয়াল কি ছিল N ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাই না? এটা তোমরা ছোটবেলায় পড়ে আসছো, না? এম কি? এম বড় এম যেটা, এম হচ্ছে আণবিক ভর। আণবিক ভর, ভি হচ্ছে আয়তন, আর এন হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা আর ছোট এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা। এই এতদূর হয়েছে, আমরা কেবল ট্রেলার দেখলাম, এখন মুভি শুরু হবে। এখন মুভি শুরু হবে। এসএটিপিটা পড়োনি, এটা লিখে নাও 24.789। ঠিক আছে? এসটিপিতে হলে 22.4, এসএটিপিতে হলে 24.789।
রাকিবুল বলছে ভাই আপনি যা পড়াচ্ছেন এগুলো কি বইয়ে আছে, খুঁজে পাচ্ছি না তো। আরে বাবা, আমি যা পড়াই সেটা যদি বইয়ে থাকে তাহলে আমার কি লাভ বলো তো? আমি থেকে কি লাভ? আমি তো আছি তোমাকে অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য বাবা। আসছি আসছি দাদা, আসছি, একটু ওয়েট করো দাদা, সবই পেয়ে যাবে। এই ক্লাস থেকে কেউ যাবে না, এই যে দেখো বহুত জিনিসপাতি আছে। এই জিনিসটা কি চেনো? এটা বানাইতে আমার 1 ঘন্টা লাগছে। হ্যাঁ, যে ক্লাস থেকে যাবে সে এগুলা মিস করবে। এর মধ্যে তন্ত্র মন্ত্র করে আজকে তোমাদেরকে উড়াই দেওয়া হবে, পুরো শিখো, উড়াই দিব আজকে। এটা চিনো এটা? হ্যাঁ, ডাক্তাররা ইউজ করে এটা, কি নাম এটা, সিরিঞ্জ। এটা আমি নিয়ে আসছি, সব একদম তন্ত্র মন্ত্র দিয়ে উড়াই দেওয়া হবে একদম। কেউ যাবে না আজকে ক্লাস থেকে। সে যাবে তার অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। এই যে, ঠিক আছে, বোঝা গেল? তোমাদের নেক্সট ক্লাস কয়টাই? দাঁড়াও আমি একটু খোঁজ নিয়ে আসি আগে যে এরপরে আর কোনো ক্লাস আছে কিনা। একটু, কেউ যাবে না, আমি এখানে আছি। চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি। শোনো, আমাদের ক্লাস শেষ হবে আজকে। ও, আমরা ক্লাস এতক্ষণ আমরা ট্রেলার পড়লাম, ঠিক আছে? আমরা কি কি পড়লাম একটু রিপিট করি। আমরা দেখলাম হচ্ছে যে আসলে আমরা কি কি পড়তে যাচ্ছি। আমরা আসলে কোন একটা গ্যাসের 8টায় এই রুমে। হ্যাঁ, মানে আমার তো 8টাতেই ক্লাস শেষ হওয়ার টাইম। হ্যাঁ, আটটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা একটা 5 মিনিটের ব্রেক দিই, হ্যাঁ? 5 মিনিটের একটা ব্রেক দিয়ে আমরা বললাম হচ্ছে এইটা। তারপরে আমরা, এটা হচ্ছে এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তারপরে হচ্ছে আমরা আয়তন রূপান্তর দেখলাম। তারপরে আমরা চাপ রূপান্তর দেখেছি। তারপরে আমরা দেখেছি হচ্ছে টেম্পারেচার। তারপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এই যে মোল সংখ্যা, ঠিক আছে? সো এবার আমরা যাব হচ্ছে বয়েলের সূত্র। এই জিনিসটাই আমাদের মেইন জিনিস, যেটা আমরা তন্ত্র মন্ত্র দিয়ে এক্সপেরিমেন্ট করে করে আমরা বুঝবো, ঠিক আছে? সো 5 মিনিটের আমরা একটা ব্রেক দিচ্ছি। 7টা 40-এ ক্লাস শুরু হবে, ওকে? 7টা 40-এ কি হবে? তন্ত্রবিদ্যা শুরু হবে, মানে মেইন ক্লাস শুরু হবে। আমি একটু তন্ত্রবিদ্যাগুলো, মানে জিনগুলো ডেকে আসি চারদিকে, ঠিক আছে? এটা যে ডেকে আসতে হবে তো। হ্যাঁ, ওকে, টাটা, আল্লাহ হাফেজ।
ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা সবার? রিয়াদের কথাটা আমি পড়েছি, বাট রিয়াদের কথাটা মোটেও যুক্তিসম্মত না। যে ভাই যেগুলো শুধু পরীক্ষায় আসবে সেগুলো পড়ান, এটা কি করা যায় বলো? সব পড়তে হবে, সব পড়তে হবে, সব শিখতে হবে। পরীক্ষা আমাদের মেন কনসার্ন না, আমাদের মেন কনসার্ন হচ্ছে যে আমরা শিখবো। হুম। ওকে, সো লেটস গো। সো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বয়েলের সূত্র। এখন বয়েলের সূত্র বা এই টাইপের জিনিসগুলো, সবাই রেডি? সবাই রেডি? এই যে এই সূত্রগুলো পড়ার আগে একটা কথাই আমি বলে দেই, সেটা হচ্ছে এই সূত্রগুলো গ্যাসের জন্য প্রযোজ্য, ঠিক আছে? সব সূত্র যেটা এই চ্যাপ্টারে আমরা যা যা পড়বো সব গ্যাসের জন্য প্রযোজ্য, গ্যাসের জন্য, ঠিক আছে? শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। ওকে, সো ভাই বয়েলের সূত্রটা কি? তো বয়েলের সূত্রটা হচ্ছে, আচ্ছা ধরো তোমাকে আমি একটা কথা বললাম যে কোনো একটা জিনিসের, হ্যাঁ, কোনো একটা জিনিসের সুন্দর একটা আয়তন আছে, সুন্দর একটা আয়তন, যে কোনো জিনিস, এটা গ্যাস হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে, হ্যাঁ। মনে করো এখানে একটা জিনিস আছে, আচ্ছা এটা না দিয়ে গোল্লা একটা জিনিস নেই, গোল্লা এই নিলাম, একটা গোল্লা একটা জিনিস, ঠিক আছে? তো এর সুন্দর একটা আয়তন আছে V1, হ্যাঁ, এর উপরে একটা সুন্দর চাপ, চাপ আছে, চাপটা সব দিক দিয়ে লাগে, তাই না? চাপটা তো সব দিক দিয়েই এর উপরে লাগে, তাই না? সুন্দর চাপটা হচ্ছে P1, সব জায়গায় পুরো মিলায়ে P1 একটা চাপ আছে। এখন মনে করো যে আমি যদি চাপ বাড়িয়ে দেই, ঠিক আছে, মনে করো আমি এমন একটা চাপ চাচ্ছি P2, P2 ইজ গ্রেটার দেন P1, তাহলে এই জিনিসটার আয়তন কমবে নাকি বাড়বে? এই জিনিসটার আয়তন কমবে নাকি বাড়বে বলো? একটা জিনিসের তো আয়তন আছে, একটা চাপ ছিল, ঠিক আছে, এখন আমি চাপ বাড়িয়ে দিলাম, এভাবে চাপ বাড়িয়ে দিচ্ছি, তাহলে আয়তন কমবে নাকি বাড়বে? কমন সেন্স, কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট কমন সেন্স। আগে কি বুঝেছো না বুঝেছো সব বাদ, এখন থেকে বুঝতে পারলেই হবে, এখন থেকে বুঝতে পারলেই হবে। তাহলে চাপ যদি আমি কি করি, চাপ যদি আমি বাড়াই তাহলে আয়তন কমবে, চাপ যদি আমি বাড়াই আয়তন কি হবে? কমবে। চাপ বাড়ালে আয়তন কমবে, খুবই অবভিয়াস। মানে আমি যদি চাপটা বাড়াই তাহলে দেখা যাচ্ছে আয়তনটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? P2, 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 ঠিক আছে, এটা হচ্ছে P2। বা আমি আরেকভাবে উদাহরণ দিতে পারি তোমাকে, আমি তোমাকে আরেকভাবে উদাহরণ দিতে পারি, হ্যাঁ, কিভাবে উদাহরণ দিতে পারি খেয়াল রাখো। মনে করো এখানে একটা সিলিন্ডার আছে, এখানে একটা সিলিন্ডার আছে এবং এর ভিতরে সুন্দর গ্যাস আছে। কি গ্যাস আছে ভাইয়া বলো তো? সুন্দর সুন্দর গ্যাস আছে। মনে করো একটা গ্যাস বা অসংখ্য গ্যাস আছে, মনে করো এখানে হাইড্রোজেন গ্যাস আছে এবং এই সিলিন্ডারের একটা পিস্টন আছে, তাই না? সিলিন্ডারের পিস্টন থাকে না, এই যে এরকম পিস্টন আছে, এটা হচ্ছে সিলিন্ডারের পিস্টন। এখন তুমি এক কাজ করলা, এর উপরে চাপ দিয়ে একে বসাতে শুরু করলা, কি করছো? চাপ দিয়ে উপর থেকে চাপ দিচ্ছ, এভাবে এসে চাপ, চাপ, চাপ বাড়াচ্ছ। তো চাপ বাড়ালে এই জিনিসটা নিচে নেমে যাবে না, করে নিচে নেমে যাবে। হ্যাঁ, মনে করো এটা মুভ করতে পারে, মনে করো মুভ করতে পারে, আবার বাসার সিলিন্ডারের সাথে কম্পেয়ার করো না, মানে এই পিস্টনটা উঠানামা করতে পারে, তাহলে কি হবে বলো তো? তাহলে যে জিনিসটা হবে, ঠিক আছে, এই পিস্টনটা এখন মনে করো এখানে নিচে নেমে গেছে, পিস্টনটা নিচে নেমে গেছে, ঠিক আছে। তো মনে করো এখানকার একটা চাপ ছিলই, ধরো এখানে চাপ ছিল P1, এবার এখানে চাপ হচ্ছে P2,
ঠিক আছে? তো এই দেখো এর আয়তন কত ছিল, এর আয়তন ছিল এ পুরোটা জুড়েই না আয়তন ছিল, এখানে এর আয়তন ছিল V1, এই যে পুরোটা আয়তন। আর এখন গ্যাস কতটুকু জায়গা জুড়ে আছে ভাই, দেখো চাপ যখন তুমি বাড়িয়েছো এটা নিচে নেমে যাবে, তাই না? এটা নিচে নেমে গেলে এখন গ্যাস আছে শুধুমাত্র এতটুকু জায়গা জুড়ে, এতটুকু জায়গা জুড়ে, যার আয়তন কত, যার আয়তন হচ্ছে V2। তার মানে কি দাঁড়াচ্ছে, চাপ যখন তুমি বাড়াচ্ছ, চাপ যখন তুমি বাড়াচ্ছ তখন কি হচ্ছে, আয়তনটা কমে যাচ্ছে। এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, শুধুমাত্র গ্যাস। কারণ একটা কঠিন জিনিসকে, মনে করো ক্যালকুলেটর, ক্যালকুলেটর এর একটা আয়তন আছে, এখন এরে যদি আমি সারা জীবন চাপ দেই, সারা জীবন যদি এরে আমি চাপ দেই, ঠিক আছে, তুমি এনাফ পরিমাণ চাপ দিতে থাকো সব সময়, এ কখনো এর আয়তন কম বেশি করাইতে পারবা না। কঠিন পদার্থের আয়তন চাপের সাথে পরিবর্তন হয়, এটা খুবই রেয়ার কেস। বাট গ্যাসের আয়তন কমানো সম্ভব, গ্যাসের আয়তন বাড়ানোও সম্ভব চাপের উপর দিয়ে, বাট কঠিন পদার্থের ক্ষেত্রে এটা পসিবল না। ঠিক আছে, কঠিন পদার্থ এটা চাপ যদি তুমি দাও, সব যত ইচ্ছা চাপ দাও, ও কখনোই ওর চাপ কমবে না, এটা বোঝা গেছে? তো কঠিনের ক্ষেত্রে এটা ভ্যালিড না। বয়েলের সূত্র ইজ নট ফর সলিড থিংস, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর গ্যাস। বোঝা গেছে? তাহলে বয়েলের সূত্রটা কি? প্রথম কথা হচ্ছে স্থির তাপমাত্রায়, এটার রিজনে আসছি, নির্দিষ্ট ভরের, এই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করছি আমি, একটু দাঁড়াও ব্যাখ্যা করছি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের, আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়ালে আরেকটা কমবে, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, একটা বাড়ালে আরেকটা কমবে, ঠিক আছে, ব্যস্তানুপাতিক। বোঝো বোঝো বিষয়টা, বোঝা গেছে যে চাপ বাড়াচ্ছি আয়তন কমে যাচ্ছে, কিসে, গ্যাসের ক্ষেত্রে, কোন গ্যাসের। ঠিক আছে, তার মানে তার মানে তার মানে আমাদের বয়েল বাবাজি বলছে, এই জিনিসগুলোকে যদি আমি একটু ছোট বানাই ফেলি, হ্যাঁ, আর এই দুইটা জিনিসকে একটু আমি সাইডে নিয়ে যাই, হ্যাঁ, ওকে ডান। সো বয়েল বাবাজি বলছে যে এই আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক, মানে if you increase pressure then volume will be decreased, and if we decrease pressure volume will be increased। ঠিক আছে, the relationship between volume and pressure is inversely proportional। তার মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। ক্লিয়ার? এত দূরে কারো কোনো বিন্দু মাত্র প্রবলেম আছে, কারো বুঝতে বিন্দু মাত্র সমস্যা আছে? বলো, এই লাইনটা কারো কোনো সমস্যা? কখন লিখতে পারি, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার এন্ড কি মাস কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভর, মাস কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার তাপমাত্রা কনস্ট্যান্ট হবে, মাস মানে কি, মাস মানে হচ্ছে ভর, তাহলে ভর কনস্ট্যান্ট হবে। দেখি কারো কোনো ক্লিয়ার নাকি, সমস্যা নাকি ভাই? আরেকবার বোঝান, আরেকবার হচ্ছে, তুমি মনে করো মোটা সোটা একটা ব্যক্তি, তোমারে যদি আমি এখন এমনে চাপ দেই তো তুমি অল্প সময়ের জন্য পাতলা হয়ে যাবা। তুমি মনে করো বিশাল মোটা, ইয়া মোটা, তোমারে আমি এমনে চাপ দিতেছি, খুব 4-5 জন মিলে চাপ দিলাম, তুমি অল্প সময়ের জন্য পাতলা হবা, যে খুশি, ও মাই গড আমি পাতলা হয়ে গেছি, ইয়ে। কিছুক্ষণ পরে আবার আমরা চাপ সরাই নিব, তুমি আবার মোটা হয়ে যাবা। ফিল করতে পারছো? ফিল করতে পারছো? দ্যাটস দ্য ফিলিংস। ওকে, শাবাশ, এই তো বুঝে গেছে এবার। এবার আসো, এখন বলো দেখি ভাই, যদি কিনা সমানুপাতিক চিহ্ন উঠাতে হয় তাহলে কি নিতে হয়, একটা ধ্রুবক নিতে হয়, সমানুপাতিক ধ্রুবক। বছর বছর ধরে, যুগ যুগান্তর ধরে আমরা পড়ে আসছি, তাই না?
যুগ যুগান্তর ধরে পড়ে আসছি না যে ভি সমানুপাতিক 1/p, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যদি হতো ভি সমানুপাতিক পি, তাহলে এটা হতো সমানুপাতিক। আর 1/p মানে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা বাড়লে এটা কমবে। তাহলে দেখো, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয় কে ইন্টু 1/p, মানে এই চিহ্নটা উঠিয়ে যদি আমি সমান দেই, একটা ধ্রুবক নিতে হয় কে ইন্টু 1/p। কে কি? কে হচ্ছে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, তাই না? সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই পি যদি এখানে চলে আসে, এই পি যদি এখানে আমরা গুণ করে ফেলি, তাহলে পিভি ইকুয়াল কে। এই পিভি ইকুয়াল কে মানে বোঝো? পিভি ইকুয়াল কে মানে বোঝো? পিভি মানে হচ্ছে, পিভি ইকুয়াল কে মানে হচ্ছে যে পি আর ভি এর গুণফল সব সময় ধ্রুবক থাকবে, সব সময় ধ্রুবক। মানে পি আর ভি এর গুণফল হচ্ছে ধ্রুবক, পি আর ভি এর গুণফল হচ্ছে ধ্রুবক। আমি বুঝাই দিচ্ছি কিভাবে। এটা মানে বোঝায় যে তোমার একটা সিস্টেম আছে, এই P1 তখন ছিল আয়তন V1, এখন চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2। তার মানে কি? তার মানে হচ্ছে এই আদি সিস্টেমের P1 V1 চাপ আর আয়তনের গুণফল, শেষ এই সিস্টেমের গুণফল কত? P2 V2। এই দুইটা সমান থাকবে, এই দুইটা সমান থাকবে। আদি সিস্টেমের পি আর ভি এর গুণফল, পরের সিস্টেমের পি আর ভি এর গুণফল, দুইটা সব সময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ধ্রুব থাকবে। ঠিক আছে, তার মানে এটা বোঝায় P1 V1 ইকুয়াল P2 V2, বা আরো যদি থাকে তাহলে আরো। ঠিক আছে, P1 V1 P2 V2 P3 V3 চলতেই থাকবে, চলতেই থাকবে, যুগ জনম ধরে চলতে থাকবে। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, আমরা একটা ম্যাথ করাই, শর্টকাটে একটা ম্যাথ করাই ফেলি, তারপরে আরো অনেক কথা বলি। শর্টে একটা ম্যাথ করাই, চলো। শর্টে খুবই শর্টে একটা ম্যাথ করাবো আমরা। যে একটা সিলিন্ডার নাও, ঠিক আছে, এই একটা সিলিন্ডার, ঠিক আছে। এই সিলিন্ডারের মধ্যে V1, এই V1 ইকুয়াল হচ্ছে 200 ml, হ্যাঁ 200 ml। আর এর উপরে চাপ, আচ্ছা চাপ প্রয়োগ করা হয়েছে P1 ইকুয়াল 2 atm, 2 atm। ঠিক আছে, আচ্ছা এখন যেটা করা হচ্ছে যে এইখানে চাপ প্রয়োগ করা হলো, P2 বাড়াই করা হলো, 4 atm করে দেওয়া হলো, 4 atm করে দেওয়া হলো। তাহলে V2 কত হবে? V2 কত হবে? মানে আগে যখন 2 অ্যাটমসফেরিক চাপ ছিল, প্রেসার ছিল, তখন তোমার এখানে গ্যাসের আয়তন ছিল, এই সিলিন্ডারের মধ্যে গ্যাসের আয়তন ছিল 200 ml। যখন চাপটা তুমি 4 atm বাড়িয়ে দিয়ে চাপ 4 atm করে ফেলবা, তখন এই গ্যাসের আয়তনটা কত হবে? খুবই সহজ, খুবই সহজ, জাস্ট বোঝো, ম্যাথ বোঝো। ঠিক আছে, এবং তোমাকে প্রশ্নে বলে দিবে যে এই দুইটা পাত্রের তাপমাত্রা ধ্রুবক, টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। হ্যাঁ, মানে দুইটা পাত্রের টেম্পারেচার একই আছে, এটাতেও 20 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে কি, তাহলে কিভাবে পাবো? বয়েলের সূত্র দিয়ে পাবো। বয়েলের সূত্র বলে যে আদি অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল, ঠিক আছে, বয়েলস ল কি বলে? বয়েলস ল বলে আদি অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল ইকুয়াল শেষ অবস্থায় চাপ এবং আয়তনের গুণফলের সমান। এই ভাই, তোরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়ছিস না? ওই যে m1 v1, হ্যাঁ, ইকুয়াল টু m2 v2, বা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, আদি অবস্থার মোট ভরবেগ শেষ অবস্থার মোট ভরবেগ সমান থাকবে। ফিজিক্সে তো ঠিকই বুঝে যাও, কেমিস্ট্রিতে কেন বোঝো না তোমরা, বোকা ছেলে? ওয়াই? ঠিক আছে, ওইটার মতোই। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2।
তাহলে বলো আমার কি দরকার, আমার দরকার V2। তাহলে V2 কি হবে, তাহলে V2 ইকুয়াল টু হবে P1 V1 ডিভাইডেড বাই P2। তাহলে বলো P1 কত 2, V1 কত 200 ডিভাইডেড বাই P2 কত, P2 হচ্ছে 4। তাহলে 2 2 কাট 2 আর 4 কাটলে 2, 2 আর 200 কাটলে 100, তাহলে 100 ml। তাহলে V2 ইকুয়াল কত 100 ml। তার মানে দেখো, খেয়াল রাখো, এই বাচ্চাগুলা খেয়াল রাখো, চাপ তুমি 2 গুণ বাড়িয়ে দিয়েছো, মানে 2 গুণ করেছো, আয়তনটা হয়ে যাবে অর্ধেক। চাপ ডাবল করলে আয়তন হয়ে যাবে অর্ধেক, চাপ যদি তুমি দ্বিগুণ করো আয়তন হয়ে যাবে অর্ধেক। ক্লিয়ার কিনা? এটা তো ফিজিক্সের 10 অধ্যায়ে আছে, এক্স্যাক্টলি ফিজিক্সের 10 অধ্যায়ে আছে এটা। ক্লিয়ার কিনা? ভাই ধ্রুবক না হলে কি হবে, ধ্রুবক হতে হবে, হতে বাধ্য, হতে বাধ্য। পড়াইতাছি এটা, একজন কইতাছে এসএটিপি কি, লে ডান। ওকে, এখন কথা হচ্ছে তাহলে যে কোনো জিনিসের যদি তাপমাত্রা, এখন কথা হচ্ছে যে তাহলে চাপ বাড়ালে কি হবে, এই চাপ বাড়ালে কি হবে, চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ বাড়ালে আয়তন কমবে। এবার তোমাদেরকে দেখতে হবে, তন্ত্রমন্ত্র নিয়ে আসি। একজন কইতেছে ধ্রুবকের মান কত রে, পি আর ভি এর মান গুণ করলে যত হয় ধ্রুবকের মান তত। হোয়াট ইজ দিস? অ্যাডেনো, এডিপি, এডিপি এর সংকেত, ওই যে 3টা ফসফেট ছিল, একটা ফসফেট বাদ দিলে এডিপি হয়ে যায়। এই দেখো এর মধ্যে দেখো একটা বেলুন আছে, খেয়াল করো, এদিকে 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 খেয়াল করো প্লিজ। এখন এটাকে যদি আমি টান দেই তাহলে এর আয়তন কি বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে না, বাড়তেছে না। এর যদি আমি ইয়া দেই কমতেছে না, কমতেছে না। এবার খেয়াল করো, খেয়াল করো, এইখানে আমি হাত দিয়ে ধরে নিলাম এটাকে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, উপরের জায়গাটায় আমি হাত দিয়ে মুখ বন্ধ করে দিলাম। মুখ বন্ধ করে দিলে এবার যখন আমি টান দিব, নিচের দিকে টান দিব, তাহলে প্রেসার বাড়বে না কমবে, ওর উপরে প্রেসার বাড়বে না কমবে। এখানকার মুখটা বন্ধ রাখছি আমি, এখানকার মুখ বন্ধ রাখছি, তাহলে আমি যখন টান দিব তখন এই বেলুনটা প্রেসার ফিল করবে না, করবে না, প্রেসার বাড়বে না, বাড়বে না, বাড়বে, প্রেসার বেশি ফিল করবে। যখন আমি নিচের দিকে টান দিব তখন ও একটা টান ফিল করবে। তো টান দিলে বেলুনের ভিতরে কি আছে, গ্যাস আছে, তো বেলুনের ভিতরে যে গ্যাস আছে সেটা কি হয়ে যাবে, প্রসারিত হবে, কি হবে বোঝো, এদিকে দিলে নাকি চাপ বাড়বে, এই বলো, চাপ বাড়ে নাকি এইভাবে চাপ দিলে চাপ বাড়ে, কোনটা? মায়ের দেওয়া লাগে না, মানে আমি উল্টা পাল্টা বলতেছি, ওরা হ্যাঁ মিলাইতেছে, হ্যাঁ বাড়বে। তাহলে এমনে করলে যদি চাপ বাড়ে, এই এটা যদি চাপ বাড়ে, তাহলে যখন আমি এভাবে চাপ দিব, এটা 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 কি, তাহলে এতক্ষণ ধরে কি পড়াইতেছি, এক একটারে মার লাগে না ধরে, এমনে দিলে না চাপ বাড়ে, এমনে দিলে চাপ বাড়ে, টান দিলে চাপ কমে, সব কটাক মার দিব, বলদ গুলা। দেখ, এই দেখ, ভালো করে দেখ, দেখ তাহলে টান দিলে চাপ কমবে, টান দিব চাপ কমবে, তাহলে চাপ কমলে কি হবে, আয়তন বাড়বে। খেলা খেলা, এই দেখ দেখ দেখ, এই যে দেখ, বাড়ছে না, বাড়ছে না, বাড়ছে না, বাড়ছে, হ্যাঁ, দেখছো, দেখতে পাইছো, টান দিছি চাপ কমছে, আয়তন বাড়ছে, ছেড়ে দিলে এই দেখ ঢুকে গেল, আয়তন কমে, আবার টান দিব চাপ কমবে, এই যে আয়তন বাড়ছে, ঠিক আছে, এই দিচ্ছি, এই চলে গেল, টান দিচ্ছি, এই, ঠিক আছে। এখন যদি আমি এই মুখটা ছেড়ে দেই,
এই মুখ ছেড়ে দিলাম। এখন আমি সারাদিন টানলেও কিছু হবে না, এই যে বাড়বে না। এখন আমি ঠেললেও নাই, কিছু নাই, ঠেললেও বাড়বে না, চাপ, এই যে এখন কি বাড়তেছে, এখন কি বাড়তেছে, বাড়তেছে না। বাট যখন আমি, এই যে দেখ এখন কিন্তু বাড়তেছে না, বাট যখন আমি এখানে চাপ দিয়ে করব, এই যে চাপ দিয়ে দিলাম, তাহলে এখন আমি টান দিলে ভিতরে চাপটা আমি কমাই ফেলতেছি, টান দেওয়া মানে চাপ কমাই ফেলতেছি, এই যে বেড়ে গেছে। বোঝা গেল? বোঝা গেল? কারণ বয়েলে কথা বলছে, চাপ কমলে আয়তন বাড়বে, চাপ বাড়লে আয়তন কমবে। চাপটা যখনই কমে গেল, গ্যাসটা, আয়তন বেড়ে গেল। এবার আরেকটা, আচ্ছা এটার মেকানিজমটাতে আমি পরে আসছি, ভালো করে খেয়াল করবা। এর ভিতরে একটা বেলুন আছে, আমি সাদা স্বচ্ছ একটা ইয়া পাইলে ভালো হইতো। সো এটা একটা মাউন্টেন ডিউ ডার্কে আগে জিত হে, ঠিক আছে, মানে ভয়ের আগে, সরি ভয়ের পরে জয়, বাংলায় যখন বলি আমরা, মানে হিন্দিতে বলে ডার্কে আগে জিত হে, আর বাংলায় বলি ভয়ের পরে জয়, মানে আগে মানে পরে আর কি ধরছে। যাই হোক, ডাজেন্ট ম্যাটার, আমাদের কনসার্নের বিষয় না। আমাদের কনসার্নের বিষয় হচ্ছে যে এর মধ্যে এই যে এইটা যেটা, এই বান্দা, এর সাথে একটা বেলুন লাগানো আছে, ঠিক আছে, এর সাথে একটা বেলুন লাগানো আছে, আর এটা হচ্ছে আরেকটা স্ট্র যেটা ফাঁকা আছে। এখন বেলুন সাধারণত কি হয়, যদি আমি ভেতরের দিকে ফু দেই তাহলে বেলুন খুলে ফুলে উঠে, বাট এই মেকানিজমটা একটু উল্টা। এখন যদি আমি বাইরের দিকে টানি, এখান থেকে মুখ লাগায়ে বাইরের দিকে বাতাস টানি, তাহলে এই বেলুনটা ফুলে উঠবে। বিশ্বাস হয়? ঠিক আছে, ঠিক আছে, বিশ্বাস তো হয় না, হইলো, ঠিক আছে। এবার আমি করব কি, বাইরের দিকে টানবো, বেলুনটা ফুটে উঠবে, মানে ফুটবে না, ফুলে উঠবে। দেখো, ঠিক আছে, ঠিক আছে, আমি এটা যদি ছেড়ে দেই, আস্তে 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 হয়ে যাচ্ছে। কেন এমন হলো, হোয়াই? কারণ আমি তন্ত্র মন্ত্র করছি, তাই, ইটস ম্যাজিক। আবার দেখো, ঠিক আছে। সো এখন আমি তোমাদেরকে একটু খুলে দেখাই যে আসলে জিনিসটা এখানে কি করা হয়েছে। জিনিসটা যেটা হয়েছে, খুব ভালো করে খেয়াল করো, যে একটা পাইপ নর্মাল অবস্থায় আছে, আরেকটা পাইপের সাথে এটা রাখা হয়েছে। এখন দেখো, দেখো, এখন যদি আমি এখানে বারবার টানি, সারাদিন ধরে টানি, কিচ্ছু হবে না। বাট যেই আমি এটাকে ওর ভেতরে ঢুকাই দিব, যখন আমি ভেতরে ঢুকাইতে একদম ভালো মতো লাগাইতে হবে এটারে, মানে এই বোতলটার ছিপি ভালো মতো লাগাইতে হবে, লাগে না কেন, এই যে ভালো মতো লাগাই দিলাম, ঠিক আছে। এখন যখনই আমি টানবো, এখন হচ্ছে, তার মানে এ বিষয়টা হচ্ছে কি, যে যখন আমি টানছি বাতাস এইখান দিয়ে, তখন এইখান থেকে গ্যাসের মলিকুল গুলো বের হয়ে আসছে। আমি টানছি মানে কি, এর ভেতরে গ্যাস আছে না, গ্যাস পার্টিকেল আছে, এখানে বুঝো, চাপ কমছে তাই আয়তন বাড়ছে, চাপ কমছে তাই আয়তন বাড়ছে। কি করছি, এই কাজটা করছি, মানে আমি টান দিচ্ছি। তো এখানে যেটা হচ্ছে, খেয়াল করো, দুইটা স্ট্র আছে, দুইটা স্ট্র, হ্যাঁ, একটা স্ট্রর সাথে বেলুন লাগানো আছে, একটা স্ট্রর সাথে বেলুন লাগানো আছে, ওকে। এটা, এখন এটা বদ্ধ একটা পাত্র, তো এর ভিতরে তো গ্যাস ট্যাস আছে, এর ভিতরে একটা চাপও আছে। বাট আমি যখন বাইরে এটাকে টান দিচ্ছি, টান দিচ্ছি এভাবে, টান দিচ্ছি, তখন কি হচ্ছে, এই গ্যাসগুলো এখান থেকে বের হয়ে এদিকে চলে আসছে, এগুলো বের হয়ে চলে আসছে। তো যখন বের হয়ে চলে আসছে, তখন কি, এখান থেকে যদি গ্যাসগুলো বের হয়ে বাইরে আসে, বাইরে আসে, তাহলে ভিতরে চাপ কমবে না বাড়বে, তাহলে ভেতরে চাপ কমবে না বাড়বে, বলো বলো বলো। এটা তো গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে, বের হয়ে আসছে,
তখন ভেতরে চাপ কমে যাচ্ছে ভাইয়ারা। গ্যাসগুলো যখন বের হয়ে যাচ্ছে, এখানকার চাপ ছিল মনে করো P1, এটা P2। যখনই গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে, তখন এই P2 P1 এর থেকে কম। গ্যাস বের হয়ে গেল মানে কি, চাপ কমে গেছে ভেতরে। যখনই চাপ কমে যাচ্ছে, তখন এই বেলুনটা ফুলে যাচ্ছে, আগের থেকে ফুলে যাচ্ছে। কারণ কি, চাপ কমলে আয়তন বাড়বে, দ্যাটস ইট। যখন আমি কিনা আবার ছেড়ে দিচ্ছি, দেখো দেখো আস্তে আস্তে ছাড়ছি, আস্তে আস্তে গ্যাসগুলো আবার ভিতরে, বোঝা গেল? সো এটাই হচ্ছে বয়েলের জিনিস, যে চাপ যদি কমে আয়তন বাড়বে, চাপ যদি বাড়ে আয়তন কমবে। সো বয়েলের সূত্র বোঝা গেছে ভালো মতো, একদম ভিতর থেকে ফিলিংস আসছে? হ্যাঁ, বলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ভাই এত কিছু করলেন, সবকিছু ঠিক আছে, এবার ধরেন ভাই আমি একটা কাজ করাইতে চাইতেছি, এটা করে দেন দেখি, তো এটা কি করা যায় কিনা? হ্যাঁ, লাইক ভাই আপনি এক কাজ করেন, একটা বেলুন রে ফু দেন, নরমালি ফু দিলেও তো বেলুন ফুলে, আপনি তো এখন বাইরে দিয়ে টেনে দেখালেন। এখন তুমি এখন বলতে পারো, খেয়াল রাখো, তুমি এখন বলতে পারো যে ভাই এই দেখেন এটা একটা নরমাল বেলুন, নরমাল একটা বেলুন, নরমাল একটা বেলুন। এখন যদি তুমি বাইরে থেকে এটাকে ফু দাও, বাইরে থেকে ফু দিচ্ছ, তাহলে বাইরে থেকে এয়ার দিলে, এখন বাইরে থেকে যখন এয়ার দিচ্ছ, তখন প্রেসার দিচ্ছ নাকি প্রেসার বাড়ে নাকি কমে বলো? যখন বাইরে থেকে তুমি এয়ার দিচ্ছ, বাইরে থেকে যখন এয়ার দিচ্ছ, তখন প্রেসার বাড়ে না কমে? সবসময় মনে রাখবা, এয়ার টেনে নিলে প্রেসার কমে, এয়ার দিলে প্রেসার বাড়ে, এয়ার দিলে প্রেসার বাড়ে, এয়ার যত দিচ্ছ প্রেসার বাড়ছে। তাহলে এখন যদি তুমি এবার বলো যে ভাই যখন আমি বাইরে থেকে এয়ার দিচ্ছি, তখনও তো বেলুনটা এমনি ফুলে যাচ্ছে বাইরে থেকে এয়ার দেওয়ার পরে, এবার তাহলে কি হচ্ছে ভাই, এবার তো চাপও বাড়ছে, আয়তনও বাড়ছে, তাহলে কি বয়েলের সূত্র ভুল হয়ে গেল? এখন তো চাপও বাড়ছে, আয়তনও বাড়ছে, তাহলে কি বয়েলের সূত্র ভুল? এখন কেন এটা হচ্ছে বলো? চাপও বাড়ছে, আয়তনও বাড়ছে, বাট বয়েলের কথা অনুযায়ী তো উল্টা হওয়ার কথা, যে চাপ বাড়লে আয়তন কমবে। দেখি 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 উত্তরগুলো। ওকে, একটা কথা আছে ভাইয়া, কথাটা কি? কথাটা বয়েলের সূত্রের শুরুতেই আছে, এই যে নির্দিষ্ট ভর হতে হবে ভাইয়া। ওই বেলুনের মধ্যে তুমি বাইরে থেকে কোনো গ্যাস দিবা না, বেলুনের মধ্যে তুমি বাইরে থেকে কোনো গ্যাস দিবা না। আবারও বলি, বেলুনের মধ্যে তুমি বাইরে থেকে কোনো গ্যাস দিতে পারবা না, কারণ ভর বাড়লে ও তো আয়তন এমনিতেই বাড়বে, ভর বাড়লে আয়তন এমনিতেই বাড়বে। এই কারণেই এটা এটা বয়েলের সূত্রর কন্ডিশনই ফলো করে না, কারণ তুমি এখানে প্রেসারও বাড়ছে আবার ভরও বাড়ছে, ভর বৃদ্ধি পাচ্ছে। বয়েলের সূত্র হতে গেলে বাইরে থেকে কোনো ভর দেওয়া যাবে না, যেমন এখানে খেয়াল রাখো, এই জিনিসটা ভালো করে দেখো, এখানে আমার এই বেলুনের মুখটা সুতো দিয়ে বাঁধা আছে, মানে এখানে বাইরে থেকে কোনো কিছু ঢুকবে না, বাইরে থেকে এখানে কোনো কিছু ঢুকবে না। আর আমি টানবো হচ্ছে এটা দিয়ে, টান দিব হচ্ছে এই স্ট্র দিয়ে, যেটার সাথে বেলুনের কোনো সম্পর্কই নাই, যেটার সাথে বেলুনের কোনো সম্পর্কও নাই, ঠিক আছে? তারপরেও এটার আয়তন বাড়ছে। দ্যাটস দ্য মিন। অর্ণব বলতেছে ভর কেমনে বাড়তেছে? ভাই তুমি ওর মধ্যে বাতাস দিতেছো, তো বাতাস বাড়া মানে কি ওর ভর বাড়তেছে না? বাতাসের অল্প পরিমাণ হইলেও ভর আছে না? ঠিক আছে, দেখো এইটাতে ছিল বেলুন, আমি টান দিব এটাতে, ঠিক আছে, মানে ওর ভিতরে কিচ্ছুই হবে না, তাও বাড়তেছে। দ্যাটস ইজ বয়েলস ল।
ভেতরের কোনো কিছু করা যাবে না, ভেতরে কোনো ভরের পরিবর্তন করা যাবে না। বোঝা গেছে? ক্লিয়ার ইচ এন্ড এভরিথিং? ক্লিয়ার কিনা বলো? তো আসলে বয়েলের এখানে কোনো হাত নাই, হাত হচ্ছে আমার তন্ত্রবিদ্যার। ঠিক আছে, এটা আসলে কেউ জানে না, এটা কেউ মানতে চায় না, বাট তোমাদেরকে বললাম, কাউকে বইলো না এটা। ঠিক আছে, শিখবো জিতবোতে বলতে পারো যে আসলে বয়েলের কিছু না, এটা হচ্ছে শিশির ভাইয়ের কেরামতি। ঠিক আছে, তান্ত্রিক ভাইয়ের কেরামতি। এবং এই জিনিসগুলো যদি তোমরা শিখবো জিতবোতে রিভিউ না দাও, এটা কিন্তু অন্যায় হবে। এবং ভাই ট্রাস্ট মি, এর পরের দিন যখন আমি বয়েলের সূত্র পড়াবো, আমি কিন্তু আর এত খাটনি করবো না। এটা বানাইতে আমার আজকে 30 মিনিট লাগছে ভাই, বহুত কষ্ট লাগছে। হ্যাঁ, জিন ভূত গুলারে ডাকলাম, ভাই একটু আয় আমারে হেল্প কর। ঠিক আছে, বলে না না না, আজকে একটু কাজ আছে, ওই ঘুরতে যাবো গুলিস্তানের দিকে, ওই টিয়া কিনা লাগবে, কি জানি কিনবে ওরা। হ্যাঁ, কি কেমনটা লাগে বলো? এই 15টা জিন পালছি এমনিতে, ওর মধ্যে 12টা ভাগছে গা। খুবই খুবই বাজে অবস্থা ভাই, জিন ভূতের একটু অভাব বোধ করতেছি। হ্যাঁ, নিজে নিজে কষ্ট করা লাগে। হ্যাঁ, ওকে। সো বয়েলের সূত্র আমরা এই পর্যন্ত পড়লাম, আমরা এখনো গ্রাফ গুলো পড়ি নাই, ম্যাথও খুব একটা দেখি নাই। সো আমরা বয়েলের সূত্র বেসিক পর্যন্ত পড়লাম, যে বয়েলের সূত্রটা আসলে মেন জিনিসটা কি। হ্যাঁ, আর বয়েলের সূত্রে একটা ছোট্ট একটা ম্যাথ দেখেছি আমরা, এবং এরপরে আমরা বয়েলের সূত্রের গ্রাফ, আমরা বয়েলের সূত্রের ম্যাথ, ঠিক আছে, এবং এই জিনিসগুলো ভালো মতো দেখে রাখবা তোমরা, যে চাপের একক, ঠিক আছে, আয়তনের একক, এগুলো তোমরা দেখে রাখো, কারণ অনেক ম্যাথে আমাদের এগুলো কাজে লাগবে। ওকে, তাহলে এর পরের দিন আমরা বয়েলের সূত্র দেখবো, চার্লসের সূত্র, দুইটাই শেষ করে ফেলবো। ঠিক আছে, এবং অনেক অনেক ম্যাথ দেখবো আমরা। ঠিক আছে ভাইয়ারা, তাহলে কেমন লাগলো ক্লাসটা আজকে? অবশ্যই অবশ্যই শিখবো জিতবো এক্ষুনি জানাই দিবা, এক্ষুনি। ঠিক আছে, ওকে, টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।